এরকম একটি সুন্দর আয়োজন করেছেন, সেজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার দল এবং আমি ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যদি আসতে পারি নিজেকে সৌভাগ্যবান মনে। আমার প্রিয় স্নেহস্পদ নাতি, আমাদের গর্ব, রায়পুরার সম্মান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি, আপনাদেরও মামা ভাইগনা বা নাতি লাগে। আমাদের সেই আগামী দিনের নেতা হাজী ইকবাল হোসেন শ্যামল উপস্থিত, আর একজন জাকির মাস্টার সাহেব উপস্থিত, আমার ছোট ভাই মনির সরকার উপস্থিত, আমার নাম বলতে পারি না, আমার আরেক বাইস্তা খলিল সহ আমার সামনে এবং বামে ডাইনে উপস্থিত সকল মা বোনেরা, ভাই ও চাচারা, আসসালামু আলাইকুম। আসলে রাজনৈতিক কথাবার্তা তো আমার নাতি অনেকটাই বলে গেছে, আমি আর বেশি পুনরাবৃত্তি করতে চাই না। তো আমরা এটা তো সত্যি যে আমরা 17টি বছর আমরা কথা বলতে পারি নাই, আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই, আমরা বোর্ডের সেন্টারে যাইতে পারি নাই। এই যে 16 বছর 18-19 বছরের ছেলে মেয়েরা যারা 15-16 বছর আগে ভোটার হয়ে রয়েছে, তারা একদিন ভোট দিয়ে দেখতে পারে নাই। সেই জন্য তো আমরা দেশটাকে স্বাধীন করি নাই। আমরা হাজার হাজার লোক 71 সালে যুদ্ধ করেছি, সাক্ষাৎ যুদ্ধ, এই পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করে এই গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করলাম। সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে কি? জনগণের রাষ্ট্র। এই জনগণের রাষ্ট্র মানে কেমনে? জনগণের ভোটের এখতিয়ার দিয়া, ভোট দিয়া জনগণ আমাকে বানাইছে, আমি পছন্দের ভালো মানুষ না, আগামী দিন আরেকজনকে বানাই দিবে। এই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হইল এটা যে আমাদের ভোটের প্রয়োগ আমরা করতে পারি নাই, স্বাধীনভাবে ভোট দিতে যেতে পারি নাই, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। এরপরে ওই যে রাষ্ট্র ব্যবস্থা, আমার নাতি যেগুলি বলছে, এই যে সচিবালয়, আওয়ামী লীগ, ডিসি আওয়ামী লীগ, ওসি আওয়ামী লীগ, ইউনো আওয়ামী লীগ, মানে লীগ সব প্রধানমন্ত্রীর তেলে রাষ্ট্রপতিতে নিয়ে ইয়া পর্যন্ত, দারোয়ান পর্যন্ত অফিসের সব হইল লীগ। এছাড়া আর কিছু নাই। আপনারা দেখছেন বোধহয় পেপারে 6531 জন শিক্ষকের চাকরি পরশুদিন খতম করে দিছে। এরা কারা? শুধু আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো চাকরি হবে না, কোনো কাজ হবে না, কিছু না। তাও আবার বহুত টাকা ঘুষের মাধ্যমে, 18 লাখ, 20 লাখ, 24 লাখ টাকার বিনিময়ে পুলিশের কনস্টেবলের চাকরি হইতো 18 লক্ষ টাকা লাগে, আওয়ামী লীগও করে আবার 18 লক্ষ টাকাও লাগে। এই দুঃশাসনের কবল থেকে অন্তত আমরা মুক্ত হতে পেরেছি, তাই না? কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ মুক্ত হই নাই। এখন আমরা একটা সংকটাপন্ন অবস্থা থেকে এসে আরেকটা সংকটাপন্ন অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছি। আজকে আমাদের দেশটা শূন্য, একজন জননির্বাচিত সরকার নাই। যে সরকার আছে, আসলে এই সরকার তেমনভাবে দেশকে কন্ট্রোল করতে পারছে না। কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মতো গরিব দুঃখীরা যারা নিত্য নৈমিত্তিক বাজার মাছ তরকারি কিনে, চাউল ডাউল কিনে, তারা আওয়ামী লীগের আমলের চেয়ে আরও বৃদ্ধি পেয়ে গেছে। অনেকটাই বেশি শাসন নাই, নীতি নাই, কিচ্ছু নাই, প্রশাসক নাই, কিচ্ছু নাই, পুলিশ নাই। আমরা একটা আর যারা দুর্নীতি করে নাই তারা সবাই আমার ভাই, আমার ভাইগনা, আমার মামা, আমার চাচা, আমার জ্যাঠা। তারা আমাদের সকলকে নিয়ে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক দেশ করব, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, যে দেশে কোনো দলীয় সরকার থাকবে না, সকলের জন্য সমান বিচার আসন স্থাপিত হবে, সকল মানুষ বিচার পাবে, ধনী দরিদ্র সবাই সমানভাবে বিচার পাবে, আইন পাবে, সাহায্য পাবে, সহযোগিতা পাবে। এমন একটি সুন্দর দেশ গড়তে চাই। আপনাদের সকলকে নিয়ে আমি এই দেশ গড়ার প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আজকে যারা এই নাটকের আয়োজন করছে তাদের অনেক পরিশ্রম, অনেক শ্রম তারা দিচ্ছে, অর্থ ব্যয় করছে,
তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানাই। এবং আগামী দিনও এরকম নাটক আরও হবে, আরও সুন্দর হবে, আরও ভালো হবে এই প্রত্যাশা রেখে আর একটা কথা বলে যায়, আমার নাতি একটু আগে বলছিল যে নাটক মানে সমাজ বদলের পালা। সমাজ শুধু নাটক দিয়ে বদল হবে না, আমাদের এই যে উপস্থিত আমরা যারা গার্জিয়ান, আমরা এই যে মা বোনরা বসে আছে, বিমাতা চক্রান্ত দেখেন, আপনার বাড়িতে নি চক্রান্ত লাগে, আপনার ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করে কিনা, না নেশা করে, এর আগে দেখেন। প্রত্যেকটা লোক আল্লাহর কাছে দায়ী হইতে হবে। প্রত্যেকটা অভিভাবককে জবাব দিতে হবে, মরণের পরও জবাব দিতে হবে। তুমি তোমার ছেলে মেয়েকে মানুষ করলা না কেন, শিক্ষিত করলা না কেন, ভালো মানুষ করলা না কেন? মাকে জবাব দিতে হবে, বাবাকে জবাব দিতে হবে, চাচাকে জবাব দিতে হবে। আপনারা আসেন, আমরা সকল সারগোল্লা একটা মিটিং করতে চাই। আমি অনেকের সাথে কথা বলেছি, আমার কিচ্ছু চাওয়া পাওয়ার নাই। আমি একটা সুন্দর ইউনিয়ন তৈরি করছি আপনাদের সহযোগিতায়। এই ইউনিয়নটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সবার সে সুন্দর থাকে, এই প্রত্যাশাটা, এটা কি আমার দোষ? এটা কি আমার চাওয়া অধিকার আছে না? আপনারা সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়ে ভালো হবে, ভালো জায়গায় চলে যাবে, শিক্ষিত হবে, ভালো মানুষ হবে, বড় বড় আসন গ্রহণ করবে, তখনই আমরা সার্থক হব। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক ভাটিয়ালির গায় বাংলা মায়ের সবুজ মায়া আমার কাদায় গোসাই এলো বাটি বাটি ভাটিয়ালির গায় বাংলা মায়ের সবুজ মায়া আমার কাদায় আহা পাগিনের মিষ্টি হাসি কোয়েল সেবা কোয়েল রাখি চুরি নাই খুশি এই তো আমার কলসি কাঠি পল্লী জল ভরিতে যায় রাখালিয়া বেরু ছেলে বাঁশরি বাজায়
খুশি দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই খুশি এই যে আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই খুশি 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 एक परदेसी मेरा दिल ले गया एक परदेसी मेरा दिल ले गया जाते जाते मीठा मीठा गम दे गया एक परदेसी मेरा दिल ले गया जाते जाते मीठा मीठा गम दे गया जाने अनजाने उसे पता न चला मोटी मोटी अखियों में आंसू दे गया मेरे परदेसिया की यही है निशानी अखियां बिलार की शीशे की जवानी मेरे परदेसिया की यही है निशानी अखियां बिलार की शीशे की जवानी ठंडी ठंडी आहों का सलाम दे गया जाते जाते मीठा मीठा गम दे गया जाने अनजाने उसे पता न चला मोटी मोटी अखियों में आंसू दे गया You're giving me a special vibe that's taking me to paradise I'm telling you it's a love sensation this love this love this love this love कैसे कैसे होते हैं ये देखो दिल वाले धीरे से उड़ाते हैं ये आंखों के उजाले कैसे कैसे होते हैं ये देखो दिल वाले धीरे से उड़ाते हैं ये आंखों के उजाले आंखों का उजाला परदेसी ले गया जाते जाते मीठा मीठा गम दे गया जाने अनजाने उसे पता न चला मोटी मोटी अखियों में आंसू दे गया एक परदेसी मेरा दिल ले गया जाते जाते मीठा मीठा गम दे गया एक परदेसी मेरा दिल ले गया जाते जाते मीठा मीठा गम दे गया জয় শিব শম্ভু জয় মা কালী সারাটা জীবন ধরে কোথায় না জায়গা খুঁজেছি পেলাম না কোথাও একটি নির্জন স্থান যেখানে বসে পূর্ণ করব আমার 12 বছরের সাধনা হ্যাঁ এই স্থানটি খুব নীরব মনে হচ্ছে এইখানে বসে পূর্ণ
করব আমার সেই 12 বৎসরের সাধনা। জয় শিব শম্ভু, জয় মা কালী। ওই ওই তো একটি নির্জন বন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি সেখানে গিয়ে আশ্রয় নিব। গো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। এই দুঃসহ যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। কে কে রে তুই পাপিষ্ঠ নরদম? তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। 12 বৎসরের সাধনা আমাকে পূর্ণ হতে দিলে না। আর মাত্র বাকি ছিল একটি দিন। দিলে না সেই সাধনা পূর্ণ হতে। তাই আমি তোকে দিলাম অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এমন অভিশাপ তোকে আর অভিশাপ দিও না মণিবর। রাজ্য, সৈন্য, সমস্ত সব কিছুই যে আমার ছিল, কিন্তু চোরের এক তাণ্ডব লীলায় আজ আমি পথের ভিখারি মণিবর, পথের ভিখারি। তাই তো বলছি, এমন অভিশাপ তোকে আর অভিশাপ দিও না মণিবর, অভিশাপ দিও না। না 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 রে, আমার ধ্যান ভঙ্গ করে যে কাজ তুই করেছিস তাই ক্ষমা করা সম্ভব না। তাই আমি তোকে অভিশাপে দিলাম। তোমার অভিশাপের অনলে পুরে আমাকে আর নিঃশ্বাস করো না মণিবর, নিঃশ্বাস করো না। শোনে রাখ নরদম, এই আমার বেদ পক্ষ। যা বলেছি তার ফিরে নেওয়া সম্ভব না। তুই আমার অভিশাপে আমার আবার রাজা হবে। আমি রাজা হব? সত্যি সত্যি বলছেন মণিবর? আমি আবার রাজা হব? রাজ্য, সৈন্য, সমস্ত সব কিছুতে আমি আবার ফিরে পাবো মণিবর? বলুন বলুন। মনির বাক্য কোনোদিন মিথ্যে হতে পারে না। যা বলেছি তা হবে। ওই আবার সব কিছু ফিরে পাবে। বলুন বলুন মণিবর, আমি আমার সব কিছু কেমন করে ফিরে পাবো? যা, আর এই মুহূর্তে বিলম্ব না করে তুই বিজয়নগরে চলে যা। ওই রাজা বিজয় সিংহের সাহায্যে তুই আবার হারানো রাজ্য ফিরে পাবে। রাজা বিজয় সিংহ? না না মণিবর, তা যে হয় না। কারণ রাজা বিজয় সিংহ সে যে আমার পরম শত্রু। উদয়পুর দখল করে নিয়ে আমাকে হত্যা করার জন্য তার সৈন্যরা যে আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাই সেই শয়তান আমাকে পেলে আমাকে যে হত্যা করবে মণিবর, হত্যা করবে।
না রে, শত্রু চিরদিন কারো থাকে না। আজ আজ যে তোর শত্রু, সেই একদিন বন্ধু হয়ে তোর পাশে দাঁড়াবে। তখন আমার অভিশাপে তুই আবার পুনরায় প্রতিষ্ঠিত করে তুলবে। তবে তোকে পরিচয় গোপনে রেখে ওই বিজয়নগরের রাজ্যে প্রবেশ করতে হবে, যেন ওই বিজয় সিংহ রাজা জানতে না পারে তুই উদয়পুরের রাজা আদিত্য। তারপর ব্যবস্থা আমি নেব। তাই যেন হয় মরিবর, তাই যেন হয়। আমি আপনার অভিশাপকে আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিয়ে এই মুহূর্তে ছুটে যাব ওই বিজয়নগরের অভিমুখী। আপনি আপনি শুধু আমাকে না না না, এইখানে থাকলে ওই সব পাপীদের জ্বালায় আমার সাধনা কিছুতে পূর্ণ করা সম্ভব হবে না। এই মুহূর্তে এই স্থান ত্যাগ করতে হবে। কে জানি বলছে হেতা নয়, হেতা নয়, অন্য কোন স্থানে যেতে হবে। হ্যাঁ, জয় শিব শম্ভু, জয় মা কালী। ওগো দয়াময়, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। এখন আমি কি করব? আমি যে কোনো রকমেই মনে শান্তি পাচ্ছি না। তাই এই নির্জনে বসে আমি একটু তোমার নাম ধ্যান করি। হাই গো পথের দিশা, দাও গো দয়াল, পথের দিশা দাও। ঠিক আছে?
যাই, নাও চালু করলো। নদী থেকে একটু জল নিয়ে তারপর চলে যাই। আর আগ যায়। চলো সাহেব, আমি তাকে স্বীকার করবো প্রলয়, আমি তাকে শান্ত হন মহারাজ, শান্ত হন। এটা হরিণী নয়, মানবী। হ্যাঁ, মানবী মহারাজ। এই অন্ধকারের মাঝে এক ঝলক আলোর কিরণ নেমে এসেছে। আমি তো ভেবে পাচ্ছি না প্রলয়, কেন এই মানবী এমন গহীন বনে প্রবেশ করেছে। চলুন মহারাজ, আমরা একটু অগ্রসর হয়ে দেখি তার আসল পরিচয় কি। তাই চলো। কি কারণে সে গহীন বনে প্রবেশ করেছে? আচ্ছা বলো নারী, তুমি এমন গহীন বনে প্রবেশ করলে কি করে? কি তোমার পরিচয়? আমার যে কোনো পরিচয় নেই, আমি যে আশ্রয়হীন। আমি এই গভীর জঙ্গলেই বসবাস করি, আর এই জঙ্গলের ফলমূল খেয়েই বেঁচে আছি। মহারাজ, মেয়েটি দেখে মনে হচ্ছে কোনো রাজকন্যা হবে। ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো আজ সে বনবাসী। আমিও তো তাই ভাবছি প্রলয়। চেষ্টা করে দেখো ওকে প্রাসাদে নেওয়া যায় কিনা। আচ্ছা নারী, তোমার যখন পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, আর আমাদের মহারাজ যখন অবিবাহিতা, তোমার কোনো আপত্তি না থাকলে আপনি কি আমার সাথে ঠাট্টা মহারাজ করছেন? চান তোমাকে শাহী মহলে নিয়ে যেতে চায়। আমার তো মনে হচ্ছে আপনারা আমার সাথে ঠাট্টাই করছেন। ঠাট্টা নয় সুন্দরী, আমি শাহী মহলের মহারাজের সহধর্মিণী হব আমি। অহতু কেন ঠাট্টা করছেন আমাকে নিয়ে? আমি এই গভীর জঙ্গলে আছি, বেশ ভালোই আছি। কেন শুধু শুধু মিছে স্বপ্ন আমাকে দেখাবেন? ঠাট্টা নয় সুন্দরী, আমি মহারাজ হওয়া সত্ত্বেও তোমার মতন হেন সুন্দরী রমণী আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। তাই তোমাকে আমি রাজ রানীর মর্যাদা দিয়ে আমি আমার শাহী মহলে নিয়ে যেতে চাই। বলো বলো, তুমি রাজি? সত্যি সত্যি কি আমি আবার রাজরানী হব? এই যে আমার পরম সৌভাগ্য। শত 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 দাস দাসী আমার সেবা করবে, কি ভাগ্য আমার। ছিলাম আমি ভিখারিনী, আবার হব আমি রাজরানী। কি ভাবছো রানী? না মানে ভাবছিলাম আমার ভবিষ্যৎ, ভাবছি আমার সুখ। ভেবে কি সিদ্ধান্ত তুমি নিলে? আমার সিদ্ধান্ত, আমি আপনার প্রস্তাবে রাজি মহারাজ। মনাবে আদার পুরিতে এলো সে প্রতি আলোর প্রদীপ জ্বেলে দিতে।
কি বলতে চাও ঠাকুর? আমি তোমাদের দুটি জীবনকে একই সুতায় বেঁধে দিতে চাই। তুমিও বলছো একথা ঠাকুর? তবে কি আমি এই নারীকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়ে কোনো ভুল করিনি ঠাকুর? না রাজা, না না, ভুল হবে কেন? তোমরা এসো আমার সাথে। কোথায়? আমার আশ্রমে। আমি আমার রাধা মাধবকে সাক্ষী রেখে তোমাদের একে অপরের হাত এক করে দিতে চাই। তাই চল মহারাজ, চলে আসুন ঠাকুর। Please
মহাশয়কে বলে তাহলে বাসন আজই পিতার সন্ধানে সৈনিক পাঠানোর ব্যবস্থা করতে হবে। বাসন্তী বাসন্তী বলো কি আর নেই? বল পরে তোমাকে আর ভাবতে হবে না কুমার, আমি যে ফিরে এসেছি। আপনি এসেছেন পিতা? ডাক দিব পরে। না 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 একসাথে গিয়ে দাঁড়াও, পিতা আপনি এসেছেন, আমি যে আপনার জন্য আকুল পাগল। আপনি আপনি আমার প্রণাম গ্রহণ করুন পিতা। উনি উনি কে পিতা? উনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি উনি হলেন এই বিজয়নগরের রানী, মানে তোমার মাথা। মা, উনি কি আমার সেই হারিয়ে যাওয়া মা? হ্যাঁ রতন, মা, মা আপনি আমার প্রণাম গ্রহণ করুন। মা, আপনি প্রণাম গ্রহণ করুন। তোমার এত বড় সাহস, আমার সামনে আমার সন্তানকে তুমি। থাক থাক, অনেক হয়েছে, আর প্রণাম করতে হবে না। রানী, চোখ লাগাবেন না। আপনি যেই ছলনা করে আমাকে বিবাহ করে এই প্রাসাদে এনেছেন, তার কাছে তো এটা কিছুই না। আপনি বলেছিলেন আপনি নাকি অবিবাহিত, কিন্তু এখন এই প্রাসাদে প্রবেশ না করতে করতেই দেখি আপনার বিয়ের সম্বন্ধ একটি ছেলেও আছে। রানী, আমি বলবো, তোমাকে সবই বলবো। কখন বলতেন? যখন আরো কিছু দিন চলে যেত, তারপর আপনি আমাকে সবকিছু খুলে বলতেন। ভাগ্যিস প্রথম দিনই আমার কাছে সত্যি প্রকাশ হয়ে গেছে। রানী, তুমি শান্ত হও রানী। আমি কেমন করে শান্ত হব? আমি যে এক যুবতী নারী, আপনার মতো বৃদ্ধ রাজাকে বিয়ে করে এই প্রাসাদে এসেছি, তারপরও দেখি এক উপযুক্ত বিয়ের সমান ছেলে। আমি ওকে কিছুতেই সহ্য করতে পারছি না। আমাকে একটু একা থাকতে দিন মহারাজ। তাই যাচ্ছি রানী, তাই যাচ্ছি। এসো বাবা রতন। চলুন পিতা। আমার সাথে করেছে বেইমানি, করেছে ছলনা। যেই বেইমানি করে আমাকে বিয়ে করে এই প্রাসাদে এনেছে, ঠিক তেমনি ভাবে আমার ছলনা দিয়ে কি করে যে এই প্রাসাদ থেকে তার ছেলেকে বের করতে হয়, আমি মহারানী বাসন্তীর ভালো করেই জানা আছে। কিসের পথ পরিষ্কার করছেন মহারানী? ভাগ্যের পথ পরিষ্কার করছি। ভাগ্যের প্রলয় মানে? সেন। হ্যাঁ, আমার ভাগ্যের পথ পরিষ্কার করছি। আপনার কথাগুলো ঠিক আমি বুঝে উঠতে পারছি না মহারানী, একটু বুঝিয়ে বললে ভালো হতো। জানি আজ আপনি কোনো কথাই বুঝতে পারবেন না, কারণ আপনিও যে সমান দোষেই দোষী। তাই এখানে আমি কিছু বলতে চাই না। আপনি গোপনে আমার গোপন কক্ষে আমার সাথে সাক্ষাৎ করবেন, কথাটা মনে থাকে যেন। কি মহারানী রতন কুমারকে দেখে এতটা উত্তেজিত হয়ে উঠলো? মহারানীর কথাগুলো বেশ আমাকে ভাবিয়ে তুলেছে। গোপন কক্ষে তার সাথে সাক্ষাৎ করতে হবে, জানতে হবে সে কি চায়, সে কি চায়। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। ওই অজয়নগরের কোনো সংবাদ পেয়েছেন কি? সংবাদ এখনো পাই নাই মহারাজ। এই শান্তিপত্র দিয়ে দূত পাঠিয়েছি,
দুধ পাঠালে কোনো ফল হবে না মন্ত্রীবর। ওই অজয় রাত বারবার সন্ধিপত্রকে ভঙ্গ করে আসছে। তাই আমি ওই অজয় রাজকে বুঝিয়ে দিতে চাই যে এই বিজয় রাত শক্তিতে মুঠো দুর্বল নয়। তাই হবে মহারাজ। উদয়নগর থেকে দুধ ফিরে আসলে আমি সব ব্যবস্থা নিব মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ। বলো কি সংবাদ? এবারও ওই অজয়রাজ আমাদের সন্ধিপত্রকে অপমান করেছে। কি বললে দুধ? সন্ধিপত্রকে অপমান করেছে? শুধু তাই নয়, তিনি আলো বলেছেন পুনরায় যদি কোনো দূত সন্ধিপত্র নিয়ে ওই অজয়রাজে প্রবেশ করে তবে তাকে হত্যা করা হবে মহারাজ। এই এত বড় স্পর্ধা ওই সৈন্য অজয় রাজে! যাও দুধ, সেনাপতি বলয় সেনকে এই দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ চিরদার্য। যাও। আপনাকে এত উচিত দিতে হবে না। এই শয়তান অজয়রাজকে কিভাবে চেষ্টা করতে হয় তাই মন্ত্রী ভালো করে জানা আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না মন্ত্রীবর, ওই শয়তান অজয় রাজ আমার প্রতি হিংসাকে আরো জাগিয়ে তুলেছে। তাই অচিরেই যদি এই পাল্টা জবাব আমি না দিতে পারি তাহলে যে আমার মনে কিছুতেই শান্তি আসবে না। আদেশ করুন মহারাজ। শুনে চাও পলয় সেন, শুনে চাও ওই অজয় রাজের স্পর্ধা। ক্ষুদ্র একটি দেশের রাজা হয়ে সে আমাকে করছে অপমান। তাই তাই আমি তার পাল্টা জবাব দিতে চাই পলয় সেন, তাই আমি তার পাল্টা জবাব দিতে চাই। আমি এর ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। ক্ষুদ্র অজয়রাজকে কিভাবে শাস্তি করতে হবে সেই কৌশল সেনাপতি প্রশাসনের ভালো করেই জানা আছে। আপনার আদেশ পেলে আজই সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করবো আমি ওই অজয়নগরে। তাই করো সেনাপতি বলয় সেন, তাই করো। আর বিলম্ব না করে সমস্ত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই শয়তান অজয় রাজের উপর। তারপর তাকে বুঝিয়ে দিবি যে এই বিজয়রাজকে অপমান করার প্রতিফল কত ভয়ঙ্কর। এই তোমারে 500 করে বলছি যে সেনাপতি প্রশাসনের উন্মুক্ত দরবারের সামনে যে এসে দাঁড়াবে তাকে হত্যা করে তার ছিন্ন মণ্ডল কেটে টুকরো করে আজ আমি সাব্বাস পলয়, সাব্বাস। তবে তবে এই হবে তোমার বীরত্বের পরিচয়। দাও দাদা, দাও দাদা। মহারাজ, একজন অপরিচিত যুবক আপনার সাক্ষাৎ প্রার্থী। যাও দূত, তাকে দরবারে পাঠিয়ে দাও। কে কে সেই যুবক? মহারাজ বিজয় সিংহের কাছে কি তার প্রয়োজন? আমিও তাই ভাবছি মহারাজ। কি উদ্দেশ্য নিয়ে বিজয়নগর রাজপ্রাসাদে তার আগমন? প্রমাণ গ্রহণ করুন মহারাজ। কে তুমি অজ্ঞাত যুবক? কি নাম তোমার? আমি যে এক পথের ভিখারি মহারাজ। নাম আমার বিক্রম আদিত্য। কি উদ্দেশ্য নিয়ে তুমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছ? উদ্দেশ্য তেমন কিছু নেই মহারাজ। দুমুঠো অন্নের জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি মহারাজ। তোমার মতো নিঃসব্বল সুস্বাস্থ্যের অধিকারী লোককে তো কেউ বিনা কাজে খেতে দিবে না। কি অর্থ পরিচালনা শিখতে পারবে? অস্ত্র পরিচালনায় আমি পারদর্শী মহারাজ। অর্থ পরিচালনায় তুমি পারদর্শী? তুমি কি পারবে সেনাপতি ফলয় সেনের সাথে তোমার পারদর্শিতার প্রমাণ দেখাতে? সে আমি চেষ্টা করব মহারাজ। মন্ত্রীবর, আদেশ কেন মহারাজ? এই যুবকের সাথে সেনাপতি ফলয় সেনের অর্থ প্রতিযোগিতার ব্যবস্থা করুন। আমি তাই করছি মহারাজ।
যে এই প্রতিযোগিতায় জয় হবে তাকে নিযুক্ত হবে রাজ্যের প্রধান সেনাপতি। তেরাল তেরাল তুই আসো দাও। বলেছেন জানো দাও। সাব্বাস নওজোয়ান, সাব্বাস। তোমার যুদ্ধের কৌশল সত্যি আমাকে মুগ্ধ করেছে। মন্ত্রীবর, আদেশ করুন মহারাজ। আমার বিশ্বাস এই বিক্রমে পারবে ওই শয়তান অজয় রাজকে পূর্ণ শিক্ষা দিতে। তাই আজ থেকে সেই হবে এই রাজ্যের প্রধান সেনাপতি, আর পলয় সেন তার সহকারী হিসেবে কাজ করে যাবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। যুবক, আদেশ করুন মহারাজ। এখন থেকে আমার একমাত্র পুত্র রতন কুমারকে তুমি ভালোভাবে তোমার যুদ্ধের কৌশল শিখিয়ে নিবে। সে যেন ভবিষ্যতে একজন বড় যোদ্ধা হিসাবে খ্যাতি অর্জন করতে পারে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব মহারাজ। চলো যুবক, এবার বিশ্রাম নিবে। তারপর সেনাপতি পলয় সেনকে সাথে নিয়ে আসন্ন যুদ্ধের জন্য ওই কাশেমপুরমুখী করা হবে। চলে আসুন মন্ত্রীবর। তাই চলুন মহারাজ। আমি তোমার
মধুরা তাহার ফুল সজ্জা, আজ মধুরা তোমার ফুল সজ্জা। চানাইটা আজ বলছে কি আমি আমি বলছি কি করে বলি এই বল কাজা। রাতে শক্তির কাছ থেকে বিজয় রাজা শক্তিকে পরাস্ত করে রাজেশপুরকে আমার আয়ত্তে আনতে চাই। বেশি গুরুত্ব থাকতে পারে না মহারাজ। তাই এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা না করে আরো কিছুদিন অপেক্ষা করে তারপর যুদ্ধ ঘোষণা করলে আমরা বিজয় হতে পারবো মহারাজ। হ্যাঁ দেওয়ানজি, তাহলে রাজা বিজয় চিহ্ন ভাববে তার ভয়ে আমরা পিছিয়ে গেছি। সেই সুযোগে বিজয় সিংহের সৈন্যরা কাশিমপুরকে দখল করে নেবে। তাই আমি বলছি আর বিলম্ব না করে অচিরে সেনাপতি বিভীষণকে আপনি যুদ্ধের আদেশ দেন। সেনাপতি বিভীষণ আদেশের অপেক্ষায় থাকে না মহারাজ, আমি সম্পূর্ণ প্রস্তুত। সাব্বাস বিভীষণ, এই জন্যই তো আমি তোমাকে আমার প্রধান সেনাপতি হিসাবে নিয়োগ করলাম। এবার আসন্ন যুদ্ধে আমি তোমার বীরত্বের পরিচয় দেখতে চাই। আজ আমি এই অজয়নগর রাজ দরবারে দাঁড়িয়ে এই তরবারি বর্ষ করে বলছি যে যেই বেমানে দল অজয়রাজ শক্তিকে দুর্বল ভেবে কাশিমপুর অভিমুখে ছুটে আসছে, আমি সেই শয়তানদেরকে একটি একটি করে জমালে পাঠিয়ে দিতে পারি, তাহলে আপনার দেওয়া তরবারি আপনাকে ফিরে দিয়ে আমি চিরবিদায় নিব মহারাজ, চিরবিদায় নিব। আমি জানি দেওয়ানজি,
সেনাপতি বিভীষণ যেমন অস্ত্র পরিচালনায় পারদর্শী, তেমনি তার রণকৌশল। সে মরবে, তবু সে পরাজয় স্বীকার করবে না। তবুও মহারাজ আমি তার গর্জনকে বিশ্বাস করতে পারছি না। এর কারণ তার নামের সাথে কাজের পরিচয় আজও পর্যন্ত পেলাম না। আপনার ভুল ধারণা দেওয়ানজি, এবার নিশ্চয় তার কাজের পরিচয় পেয়ে যাবেন। চলুন দেওয়ানজি, আমরা এবার কক্ষে যাই। তাই চলুন মহারাজ।